ভিউয়ার্স, ওয়েলকাম টু ইন্স্যুরেন্স উইজডম চ্যানেল। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা আজকে পড়ব IC57 ফায়ার অ্যান্ড কনসিকুয়েন্সিয়াল লস ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3, দ্যাট ইজ ফায়ার হ্যাজার্ডস অ্যান্ড ফায়ার প্রিভেনশন। এই চ্যাপ্টার 3 এর ফার্স্ট পার্ট আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলছে ফায়ার হ্যাজার্ডস। দেখো কি বলছে, দ্য সিস্টেম অফ ফায়ার ইন্স্যুরেন্স রেটিং ইজ বেসড অন ক্লাসিফিকেশন অফ রিস্ক which in turn is based on assessment of fire hazards and loss experience in each class. মানে ফায়ার ইন্স্যুরেন্সে যে রেটটা ঠিক করা হয় বা যে প্রিমিয়ামটা ঠিক করা হয় সেটা কিন্তু মেনলি রিস্ক ক্লাসিফিকেশনের ওপরই সেটা সেট করা হয়। মানে ধরো কোনো প্রপার্টি, সেটাতে ফায়ার হওয়ার চান্স কতটা সেটা দেখা হয়। মানে যে প্রপার্টিতে ফায়ারের চান্স বেশি থাকবে সেক্ষেত্রে তার প্রিমিয়াম অবশ্যই বেশি থাকবে, এবং যেখানে ফায়ারের রিস্ক কম থাকবে সেখানে প্রিমিয়ামও কম হবে। এই রিস্ক ক্লাসিফিকেশন করা হয় কিসের উপরে? ফায়ার হ্যাজার্ড কতটা আছে, বা অতীতে এই মানে তোমার পাস্টে এই প্রপার্টিতে কী কী ধরনের ফায়ার হ্যাজার্ড হয়েছে তার উপরে একটা অ্যাসেস করে সেই রেটটাকে ঠিক করা হয়। দ্য টার্ম fire hazards refers to not only the causes of fire, sometimes called originating or inception risk, but also those circumstances which increase the probability of a fire occurring or which enable fires to spread and increase the loss, that is contributory risk. তাহলে এখানে কি বলছে যে মানে ফায়ার হ্যাজার্ড বলতে শুধুমাত্র কজ অফ ফায়ারটাকে বোঝাচ্ছে না, শুধুমাত্র আগুন লাগার কোনো কারণকে বোঝাচ্ছে না। বলা হচ্ছে এটাকে, অনেক সময় এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে যে তোমার অরিজিনেটিং অর ইনসেপশন রিস্ক, মানে ফায়ার শুরু হওয়ার কারণটা কি সেটাকে বলা হয় অরিজিনেটিং রিস্ক অথবা ইনসেপশন রিস্ক, মানে দুটোই একই জিনিস। কিন্তু অনেক ক্ষেত্রে আবার কি হয়, ফায়ার হ্যাজার্ডসের মধ্যে এমন সব কন্ডিশনও পড়ে যায় যেগুলো আগুন লাগার সম্ভাবনাকে, মানে আগুন লাগার যে প্রবাবিলিটি বা আগুনটা ছড়িয়ে পড়ার যে প্রবাবিলিটি সেটাকে বাড়িয়ে দেয়। সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রিবিউটরি রিস্ক। ওকে, এবং ফায়ারটা যতটা ছড়িয়ে পড়বে ততটা কিন্তু লসটাও ইনক্রিজ হয়ে যাবে। অফেন দ্য কন্ট্রিবিউটরি রিস্ক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অরিজিনেটিং রিস্ক। মানে ধরো যে কারণে আগুনটা লেগেছে, যদি শুধুমাত্র সেটাই কারণ হয় তাহলে হয়তো একটা পার্টিকুলার জায়গায় আগুনটা লাগলো, সেখানে কিছু লস হলো এবং সেখানে সেটা শেষ হয়ে গেল। কিন্তু এই কন্ট্রিবিউটরি রিস্কের কারণে কী হয়, আগুনটা ছড়িয়ে পড়ে এবং লসটা অনেক বাড়িয়ে দেয়। ঠিক আছে, টাইপস অফ ফায়ার হ্যাজার্ডস, কী কী ধরনের ফায়ার হ্যাজার্ড আছে? একটা হচ্ছে কন্ট্রিবিউটরি হ্যাজার্ডস, একটা হচ্ছে অরিজিনেটিং হ্যাজার্ডস, একটা হচ্ছে হ্যাজার্ডস অ্যারাইজিং ফ্রম কন্ট্রিবিউশন। ওকে, নেক্সট আমরা দেখব অরিজিনেটিং হ্যাজার্ডস। অরিজিনেটিং হ্যাজার্ডসের মধ্যে কী কী পড়ছে সেটা আমরা দেখব। দ্য ফলোয়িং ইজ আ লিস্ট অফ কমন কজেস অ্যারেঞ্জড ইন অর্ডার অফ দেয়ার ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স। মানে আগুন লাগার এখানে কিছু কমন কজ বলা হচ্ছে এবং সেগুলো যত বেশি ঘটে সেই অর্ডার অনুযায়ী সেগুলোকে এখানে সাজানো হচ্ছে। প্রথমে আমরা দেখব কি ইলেকট্রিক্যাল। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ফায়ারের ক্ষেত্রে এটা হচ্ছে একটা লিডিং কজ, মানে বেশিরভাগ ফ্যাক্টরিতেই যত ফায়ারের কেস হয় বেশিরভাগই তার মধ্যে এই ইলেকট্রিক্যাল ফল্টের কারণে হয়ে থাকে। ফার্স্টলি, দেয়ার ইজ আ ডেঞ্জার দ্যাট স্পার্কস উইল বি প্রডিউসড ডিউরিং দ্য নর্মাল ওয়ার্কিং অফ দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, অ্যান্ড সেকেন্ডলি আ ফল্টি কন্ডিশন অফ ইকুইপমেন্ট মে প্রডিউস ওভারহিটিং অফ স্পার্কিং। মানে কি বলছে যে মানে ইলেকট্রিক ইকুইপমেন্ট স্বাভাবিকভাবে যখন কাজ করছে তখনও কিন্তু কিছু স্পার্ক তৈরি হতে পারে, এবং তার পাশে যদি কোনো ফ্ল্যামেবল মেটেরিয়ালস থাকে তাহলে সেই স্পার্কটা সেখানে লেগে সেখান থেকে একটা ফায়ার শুরু হয়ে যেতে পারে। আর সেকেন্ডলি বলছে যে যদি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টটা কোনো ফল্টি ইকুইপমেন্ট হয়, মানে সেটা যদি কোনো খারাপ হয়ে থাকে তাহলে সেখানে ওভারহিটিং হতে পারে এবং সেখানে স্পার্কিংও হতে পারে। তাহলে এগুলো থেকেও কিন্তু ফায়ার হতে পারে, এবং এগুলোকে রিডিউস করার জন্য কি করতে হবে? অবশ্যই বেটার কোয়ালিটির ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে যাতে ফায়ার হ্যাজার্ডটা অনেক কমে যায়। এবং শুধু ব্যবহার করলেই হবে না, সেই ইকুইপমেন্টটাকে ঠিক মতন মেনটেনও করতে হবে, সেটা ঠিক মতনভাবে ইনস্টলেশন করতে হবে, সেটা ঠিক মতন মেনটেন করতে হবে। ওকে,
নেক্সট হচ্ছে স্মোকিং। দিস ইজ আ পোটেন্সিয়াল কজ অফ ফায়ার অলমোস্ট এভরিওয়্যার। তাহলে ডিসিপ্লিন, কন্ট্রোল অ্যান্ড এডুকেশন অফ এমপ্লয়িজ উইল মিনিমাইজ দিস হ্যাজার্ড টু আ কনসিডারেবল এক্সটেন্ট। তাহলে এমপ্লয়িজরা যদি ডিসিপ্লিন মেনে চলে, যেখানে সেখানে স্মোক করে ফেলে দিল না, বা স্মোকিংটা যখন ধরাচ্ছে সেখানে একটা বাইরে কোথাও গিয়ে করছে বা সেই গোডাউনের মধ্যে বা যেখানে ফ্যাক্টরির মধ্যে সেটা করলো না, তাহলে কিন্তু এই হ্যাজার্ডটাকে অনেকটাই কমানো যেতে পারে, এই রিস্কটাকে কমানো যেতে পারে। নেক্সট হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন ডিউ টু hot bearings, misaligned machine parts, poor adjustment of power drives and conveyors etc. তাহলে কি হয় যে ধরো মেশিনের মধ্যে যদি বিয়ারিংটা গরম হয়ে যায়, বা ধরো কোনো রকম মেশিন পার্ট সেটা ঠিকভাবে অ্যালাইন করা নেই, বা কনভেয়ার ঠিক মতন অ্যাডজাস্ট করা নেই, তাহলে কি হয়, একটা ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়, এবং সেখান থেকে একটা হিট তৈরি হয় এবং এই হিট থেকেও ফায়ার হতে পারে। নেক্সট হচ্ছে ওভারহিটেড মেটেরিয়ালস। দ্য হ্যাজার্ড অ্যারাইজেস ডিউ টু অ্যাবনর্মাল প্রসেস টেম্পারেচার্স, স্পেশালি দোজ ইনভলভিং হিটেড ফ্ল্যামেবল লিকুইডস। তাহলে ওভারহিটেড মেটেরিয়ালস থেকেও আগুন লাগতে পারে, মানে যখন ধরো কোনো একটা প্রসেসের টেম্পারেচারটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, তখন সেখানে ফায়ারের একটা রিস্ক তৈরি হয়। নেক্সট হচ্ছে হট সারফেসেস। দ্য হ্যাজার্ড ফ্রম ডিউ টু হিট ফ্রম বয়লার্স, ফার্নেসেস, ইলেকট্রিক ল্যাম্পস, হট প্রসেস মেটাল, ইগনিশন অফ ফ্ল্যামেবল লিকুইড অ্যান্ড অর্ডিনারি কম্বাস্টেবলস। তাহলে হট ফার্নেস থেকেও একটা রিস্ক থাকে। কীরকম রিস্ক, মানে ধরো বয়লার, ফার্নেস, ইলেকট্রিক ল্যাম্প বা বিভিন্ন ধরনের গরম মেটালের হিটটা যদি কোনো রকম ফ্ল্যামেবল লিকুইড বা কম্বাস্টেবল মেটেরিয়ালের সংস্পর্শে আসে, তাহলে সেখান থেকে একটা ফায়ার হতে পারে। এবং এগুলোকে প্রতিরোধ করার কি উপায়, অবশ্যই সেই মেটেরিয়ালগুলো, মানে সেই ইকুইপমেন্টগুলোকে ঠিকভাবে ডিজাইন করতে হবে, ঠিকভাবে সেগুলোর মধ্যে যথেষ্ট যাতে গ্যাপ থাকে, হট সারফেস এবং ধরো কম্বাস্টেবল মেটেরিয়াল, এগুলোর মধ্যে যাতে যথেষ্ট গ্যাপ থাকে, যাতে একে অন্যের সংস্পর্শে না আসতে পারে সেটা দেখতে হবে। একটা ইনসুলেশন ব্যবহার করতে হবে, ভালো ভালো এয়ার সার্কুলেশন ব্যবস্থা সেখানে রাখতে হবে, তাহলে এই ধরনের রিস্কে অনেকটা কমানো যেতে পারে। নেক্সট হচ্ছে বার্নার ফ্লেমস। ইমপ্রপার ইউজ অফ পোর্টেবল টর্চেস, ড্রায়ার্স, পোর্টেবল হিটিং ইউনিটস অ্যান্ড গ্যাস or oil burner flames is a common source of hazard. তাহলে পোর্টেবল টর্চ, ড্রায়ার, হিটার, গ্যাস বা ধরো অয়েল বার্নার ঠিক মতন ব্যবহার যদি না করা যায়, তাহলে এই ধরনের রিস্ক তৈরি হতে পারে। এবং এগুলোকেও কিভাবে মেনটেন করা হবে না, প্রপার ডিজাইন করা হবে, ঠিকভাবে সেগুলোকে অপারেট করা হবে, সেগুলোকে রেগুলার মেনটেন করা হবে, তাহলে এই রিস্কটাকে এড়ানো যাবে। নেক্সট হচ্ছে কম্বাস্টিং স্পার্কস অ্যান্ড এম্বার্স রিলিজড ফ্রম incinerators, boundary furnaces, various process equipment etc. pose fire hazard. তাহলে মানে ধরো বিভিন্ন রকম মেশিন থেকে যে স্পার্ক বা এম্বার্স বের হয়, সেখান থেকে আগুন লাগতে পারে। তাহলে এগুলোকে ওয়েল ডিজাইনড ইকুইপমেন্ট হতে হবে, এগুলোকে ওয়েল মেনটেনড হতে হবে। নেক্সট হচ্ছে স্পন্টেনিয়াস কম্বাশন। দিস হ্যাজার্ড এক্সিস্ট ইন অয়েলি ওয়েস্ট অ্যান্ড রাবিশ ডিপোজিটস ইন ড্রায়ার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। তাহলে কোনো রকম অয়েল ওয়েস্ট বা ধরো ড্রায়ারের ভেতরে ডিপোজিট করা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সেগুলোতে কিন্তু অনেক সময় নিজের থেকেই আগুন লেগে যেতে পারে, তো সেগুলোও ভালো করে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে কাটিং অ্যান্ড ওয়েল্ডিং। মেনি ফায়ার্স আর কজ ডিউরিং কাটিং অ্যান্ড ওয়েল্ডিং বাই স্পার্কস অর মোল্টেন metal falling on combustible materials or by directly igniting from the blowpipe. Fires also arise from faulty or badly maintained fittings on gas cylinders or incorrectly connected electric welding equipments. তাহলে কি বলছে এখানে, যে কাটিং এবং ওয়েল্ডিং করার সময় অনেক সময় স্পার্ক বেরোয়, তো সেটা যাতে কোনো রকমভাবে, বা ধরো কোনো একটা কি বলবো, মানে মোল্টেন কোনো মেটাল, মানে গলে গেছে এরকম কোনো একটা মেটাল, সেটা ধরো কোনো একটা কম্বাস্টেবল মেটেরিয়ালের ওপর পড়ে গেল, ধরো সেখান থেকে আগুন লেগে যেতে পারে। ঠিক আছে, তো এগুলোকে একটা আগুন লাগার বড় কারণ। নেক্সট হচ্ছে ইনসেন্ডিয়ারিজম, মানে কেউ যদি ইচ্ছে করে আগুন লাগিয়ে দেয়, মানে মিসলেনিয়াসলি যদি
ফায়ার লাগানো হয়। মানে ধরো কোনো অনুপ্রবেশকারী মানে ইন্ট্রুডার তারা এটা করতে পারে, বা কোনো এমপ্লয়ি তাদের মধ্যে কোনো রকম ডিসস্যাটিসফ্যাকশনের কারণে তারা এরকম করতে পারে, বা কোনো আর্সনিস্টও করতে পারে, যারা ইচ্ছাকৃতভাবে আগুনটা লাগাতে চায়। নেক্সট হচ্ছে মেকানিক্যাল স্পার্কস। মেনি ফায়ার্স অরিজিনেট ডিউ টু স্পার্কস ফ্রম ফরেন মেটাল ইন মেশিনস, পার্টিকুলারলি ইন কটন মিলস অ্যান্ড ইন গ্রাইন্ডিং অ্যান্ড ক্রুইজিং অপারেশনস। অনেক সময় কি হয় যে মেটালের মধ্যে যদি কোনো রকম বাইরের কোনো রকম মেশিনের মধ্যে কোনো রকম বাইরের কোনো জিনিস ঢুকে যায়, তাহলেও কিন্তু সেখান থেকে একটা স্পার্ক তৈরি হয়ে আগুন লাগতে পারে। নেক্সট হচ্ছে মল্টেন সাবস্টেন্সেস। ফায়ার আর কজড বাই মেটাল এসকেপিং ফ্রম রাপচার্ড ফার্নিসেস অর স্পিল্ড ডিউরিং হ্যান্ডলিং। মানে যদি হ্যান্ডলিংয়ের সময় কোনো রকম মিস হ্যান্ডলিং হয়ে যায় এবং মল্টেন সাবস্টেন্স যদি কোনো রকম কম্বাস্টেবল মেটেরিয়ালের ওপর পড়ে, তাহলে সেখান থেকে একটা আগুন লাগতে পারে। নেক্সট হচ্ছে কেমিক্যাল অ্যাকশন। ফায়ার্স ক্যান অলসো অরিজিনেট বাই কেমিক্যাল প্রসেসেস গোয়িং আউট অফ কন্ট্রোল, কেমিক্যালস রিয়াক্টিং উইথ আদার মেটেরিয়ালস অ্যান্ড ডিকম্পোজিশন অফ আনস্টেবল কেমিক্যালস। তাহলে কেমিক্যাল রিয়াকশন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কখনো, বা ধরো দুটো কেমিক্যাল যখন বিক্রিয়া করছে, বা যখন দুটো আনস্টেবল কেমিক্যাল বিক্রিয়া করার সময় সেখান থেকেও একটা ফায়ার অরিজিনেট হতে পারে। তাহলে এখানে কি করতে হবে, প্রপার অপারেশন রাখতে হবে। সেই যদি কোনোভাবে আগুন লেগে যায় সেটা যাতে কন্ট্রোল করা যায়, সেই জন্য একটা কন্ট্রোল সিস্টেম ভালো রাখতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে স্ট্যাটিক স্পার্কস। স্ট্যাটিক electricity is rarely recorded as a source of ignition, but it is also known that sparks from static electricity can ignite flammable vapors, gases and dust. মানে বেসিক্যালি এখান থেকে আগুন লাগার সম্ভাবনা যদিও কম, কিন্তু তাহলেও কখনো কখনো এখান থেকেও স্পার্ক যদি বেরোয় এবং সেটা যদি কোনো রকম ফ্ল্যামেবল তোমার জিনিসকে ইগনাইট করে, তাহলে সেখান থেকেও কিন্তু ফায়ার হতে পারে। নেক্সট হচ্ছে লাইটনিং। Fires have been known to originate from direct lightning strike and spark from one object to another induced nearby lightning strike. মানে লাইটনিং থেকেও ডিরেক্টলি আগুন লেগে যেতে পারে। মানে সরাসরি বজ্রপাতের কারণে ধরো একটা বস্তুতে আগুন লাগলো এবং সেখান থেকে তার পাশের বস্তু থেকে আগুন আরও এইভাবে স্প্রেড করে একটা বড় সড়ো ফায়ার হতে পারে। নেক্সট আমরা দেখব কন্ট্রিবিউটারি হ্যাজার্ডস। কি বলছে দেখো, দিস হ্যাজার্ডস increase the probability of a fire occurring or which enable or permit fires to spread and increase the loss. তাহলে কন্ট্রিবিউটরি হ্যাজার্ড হলো এমন একটা হ্যাজার্ড যেগুলো ফায়ার হওয়ার প্রবাবিলিটিটাকে বাড়িয়ে দেয়, অথবা ফায়ারকে আরও তাড়াতাড়ি বা আরও বেশি করে ছড়িয়ে যেতে হেল্প করে আর কি, এবং এর ফলে লসটা অনেকটা বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে কন্ট্রিবিউটরি হ্যাজার্ডসের জন্য কিন্তু নিজের থেকে আগুনটা লাগে না, কিন্তু এরা আগুনকে আরও মানে ভয়ঙ্কর করে তোলে বা আরও ছড়িয়ে সেই লসটাকে আরও অনেক বাড়িয়ে দেয় এই কন্ট্রিবিউটরি হ্যাজার্ডস। নেক্সট দেখো কনস্ট্রাকশন কি বলছে। দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড উইথ মাচ উড ওয়ার্ক হ্যাভিং ইন্টারনাল উডেন পার্টিশনস, storied building having many floors open, building of large size without internal compartments, etc. involve contributory hazards. তাহলে যে বিল্ডিংয়ে ধরো অনেক কাঠের কাজ রয়েছে সেখানে ফায়ার দ্রুত ছড়িয়ে যাবে, বা ধরো যেখানে উডেন পার্টিশন রয়েছে, কাঠের দেওয়াল রয়েছে, সেখানেও আগুন এক রুম থেকে অন্য রুমে খুব দ্রুত ছড়িয়ে পড়বে। নেক্সট হচ্ছে ধরো মাল্টি স্টোরিড বিল্ডিং, মানে বহুতল বিল্ডিং একটা, সেখানেও ফায়ার ওপরের ফ্লোরে দ্রুত ছড়াতে পারে। মানে ধরো কোনো একটা দুটো বিল্ডিং, ধরো একটা বিল্ডিং পুরোপুরি কংক্রিটের তৈরি এবং সেকেন্ড আর একটা বিল্ডিং, সেটা ধরো তার মধ্যে উডেন পার্টিশনস রয়েছে, উডেন স্টেয়ার কেস রয়েছে, ওপেন হল রয়েছে বিশাল বড় বড়। তাহলে এই দুটো বিল্ডিংয়ের ক্ষেত্রে সেকেন্ড ক্ষেত্রে কিন্তু মানে যেখানে তোমার উডেন পার্টিশন রয়েছে, উডেন স্টেয়ার কেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যদি আগুন লাগে তাহলে আগুনটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি, লসের সম্ভাবনা অনেক বেশি। নেক্সট হচ্ছে এক্সপোজার টু আদার বিল্ডিংস ইন হ্যাজার্ডিয়াস অকুপেশন লোকেশন ইন কনফ্ল্যাগ্রেশন এরিয়াজ এটসেট্রা। মানে ধরো একটা বিল্ডিং আছে, তার পাশে এমন একটা বিল্ডিং রয়েছে যেটা ধরো একটা কেমিক্যাল ফ্যাক্টরি, বা সেটা ধরো একটা পেট্রোল পাম্প হতে পারে, বা সেটা ধরো একটা ফায়ার ওয়ার্কস ফ্যাক্টরি হতে পারে। তাহলে সেক্ষেত্রে পাশের বিল্ডিংয়ে যদি আগুন লাগে তাহলে তোমার বিল্ডিংয়েও
ফায়ার আক্রান্ত হবে। মানে পাশের বিল্ডিংয়ে আগুন লাগার সম্ভাবনা যেহেতু বেশি, সেহেতু তোমার তোমার ফ্যাক্টরিটা এমন জায়গায় যে সেখানে আগুন লাগার সম্ভাবনাটা যেহেতু বেশি, তাহলে সেখানেও কিন্তু এক্সপোজারটা, ফায়ার হ্যাজার্ডসটা বেশি রয়েছে। অ্যাবসেন্স অফ পিপল টু রেজ দ্য অ্যালার্ম ইন কেস অফ ফায়ার, মানে সেখানে কোনো রকম কেউ থাকে না সবসময় উপস্থিত যে ফায়ার হলে সেখানে একটা অ্যালার্ম দিতে পারবে, এরকমও কোনো নেই, এরকমও কোনো প্রভিশন নেই, তাহলে লসটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আর একটা হচ্ছে যে লকড অর ইনঅ্যাক্সেসেবল প্রেমাইসেস অর আইসোলেটেড প্রেমাইসেস, মানে বিল্ডিংটা ধরো লক করা রয়েছে এবং এমনভাবেই লক করা রয়েছে সেটা হয়তো সহজে কেউ ঢুকতেও পারবে না, তাহলে সেক্ষেত্রে তার ভেতরে যদি তোমার কোনো রকম আগুন হয়ে যায়, মানে ফায়ার হয়ে যায়, তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে এবং লোকজন বুঝতেও পারবে না, অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার পরে বা বিশাল বড় লস হয়ে যাওয়ার পরে তখন বোঝা যাবে। হ্যাজার্ডস অ্যারাইজিং ফ্রম কনস্ট্রাকশন, বলছে দেখো বিফোর কনসিডারিং দিজ হ্যাজার্ডস দ্য কনসেপ্ট অফ ফায়ার লোড অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স need to be resistance of building need to be examined and assessed to prevent the hazards and briefly examined। তাহলে বলছে যে এই ফায়ার অ্যারাইজিং ফ্রম কনস্ট্রাকশন এটা বোঝার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ফায়ার লোড এবং ফায়ার রেজিস্ট্যান্স কী। তাহলে এই ফায়ার লোড আর ফায়ার রেজিস্ট্যান্সটা আমরা এর পরের ভিডিওতে পড়ব। তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এর পরের ভিডিওগুলো, পরের চ্যাপ্টারের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও। তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।